আমি নিজের ইচ্ছেতেই বিয়ে করেছি, কেউ আমাকে জোর করেনি। রিতার মুখের কথা আর তার চোখের ভাষা এক না। রাবির সেটা বেশ বুঝতে পারছে। সে মিহুলের দিকে তাকায়। মিহুল এখনো অবাক হয়ে রিতাকে দেখছে। বিশ্বাস যেন তার ধারেই কাছে ঘেঁষছে না। সাদরাজ এবার বলল, মেহুল, আপনি খুশি নন? আপনার একমাত্র বেস্ট ফ্রেন্ড বিয়ে করেছে, আর আপনি তাতে খুশি হওয়ার বদলে এমন মনমরা হয়ে বসে আছেন কেন? মিহুল চোখ মুখ কুচকে সাদরাজের দিকে তাকায়। রিতাও ভীত চোখে তাকায় তার দিকে। সাদরাজ হেসে বলে, দোয়া করবেন আমার জন্য। আর রাবির খান, তোমাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল। সুখে সংসার করো, আর তোমাদের সংসারে যেন কারো নজর না লাগে। তারপর সে রিতার দিকে চেয়ে বলে, তোমার আর কিছু বলার আছে? না হলে আমাদের এখন যেতে হবে। রিতা ভয়ে ভয়ে বলে, আমি একটু মায়ের সাথে কথা বলবো। ঠিক আছে, তাড়াতাড়ি কথা বলে এসো। রিতা এক পা দুপা করে মায়ের দিকে এগিয়ে যায়। তার মা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছেন। রিতা মায়ের পায়ের সামনে হাঁটু ভাঁজ করে বসে। কান্না ভেজা স্বরে বলে, আমাকে ক্ষমা করে দিও মা। তিনি কোনো কথা বলেন না, শক্ত হয়ে বসে রইলেন কেবল। মায়ের কাছ থেকে কোনোরূপ উত্তর না পেয়ে রিতা উঠে দাঁড়ায়। সে মিহুলের কাছে যায়, তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে, শব্দ করে কেঁদে ফেলে। মিহুলও আর নিজেকে ধরে রাখতে পারে না, সেও রিতাকে জড়িয়ে ধরে কাঁদে। কাঁদতে কাঁদতে বলে, এমনটা কেন করলি? তুই তো সিয়ামকে পছন্দ করতি, তাহলে? রিতা কিছু বলতে পারে না, সে শব্দ করে কেঁদেই চলেছে। চাঁদরাজ বলে, রিতা সিয়াম নামের কাউকে পছন্দ করতো না, আর করে থাকলেও সেটা তার অতীত। আর নতুন বিয়ে হওয়া হাজবেন্ডের সামনে তার ওয়াইফের অতীতকে টেনে না আনাই ভালো। রিতা, হয়েছে তোমার, এবার গিয়ে গাড়িতে বসো। মিহুল রেগে বলে, আপনি কি ভেবেছেন আপনার ষড়যন্ত্র আমরা বুঝি না? আপনি এসব রিতাকে ভয় দেখিয়ে করিয়েছেন। ও না হয় কখনোই আপনাকে বিয়ে করতো না। আপনার মতো একটা খারাপ মানুষকে কি কেউ জেনে শুনে বিয়ে করবে? জীবনেও করবে না। আর আপনি যদি আমার বান্ধবীর সাথে এইটুকু অন্যায় করেন, তাহলে আমি কিন্তু আপনাকে আর ছেড়ে কথা বলবো না। সাদরাজ শব্দ করে হাসে, বলে, ভয় পেয়েছি মিসেস খান, ভীষণ ভয় পেয়েছি। সেসব পরে দেখা যাবে, আগে তো আমরা আমাদের নতুন জীবন শুরু করি। রিতা, এবার চলো। এ বলে সে রিতার হাত টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যায়। আর রিতা পুরোটা সময় পেছনে তাকিয়ে কাঁদতেই থাকে। মিহুলেরও ওকে দেখে ভীষণ কষ্ট হয়। রাবিরের সারা শরীর রাগে রিরি করছে। তার সাথে শত্রুতা মেটাতে সাদরাজ কি শেষে রিতাকে বিয়ে করেছে? আর তাছাড়া রিতাকে বিয়ে করার ওর আর কি উদ্দেশ্য থাকতে পারে? সে ভীষণ চিন্তায় পড়ে। মেহুল রিতার মার কাছে যায়, ওনাকে বোঝায়, কিন্তু তিনিও তো বুঝতে পারছেন তার মেয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছে। রিতার মুখে সাদরাজের কথা তিনিও শুনেছেন। মেয়ের জন্য কষ্টে ওনার বুকটা এখন খা খা করছে। রাবির বলে, আন্টি, চিন্তা করবেন না, সাদরাজ রিতার সাথে কোনো অন্যায় করতে পারবে না। যদি এই বিয়েটা সত্যি রিতার মনের বিরুদ্ধে গিয়ে হয়ে থাকে, তবে আমরা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। রিতার কিচ্ছু হবে না আন্টি, আপনি ধৈর্য ধরুন, আর আঙ্কেলকেও বুঝিয়ে বলবেন। মিহুল তার মায়ের কাছে গিয়ে বলে, মা, তুমি আন্টিকে বাড়ি পৌঁছে দিও, আর আঙ্কেলকেও তুমি সব কিছু বুঝিয়ে বলো। আমি রিতার সাথে কথা বলবো, ওর সাথে কোনো খারাপ কিছু আমি হতে দিব না। ঠিক আছে মা, তুই নিশ্চিন্তে যা, আমি আপার সাথে আছি। এমন একটা খারাপ পরিস্থিতিতে মিহুলের এই জায়গা ছেড়ে যেতেও খারাপ লাগছে, কিন্তু আজ তো তাকে যেতেই হবে। তাই অবশেষে মা বাবাকে বিদায় দিয়ে সে তার গন্তব্যের দিকে রওনা দিল। মিহুলের শ্বশুরবাড়ি ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো, চারদিকে আলোকসজ্জায় ঝলমল করছে। শ্বশুরবাড়িতে রাবিরের কিছু কাজিন আছে, তারাই মিহুলকে নিয়ে রাবিরের রুমে যায়। রাবিরের রুমও সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা, বিছানা জুড়ে ফুলের মেলা বসেছে যেন। একটা তীব্র বেলি ফুলের ঘ্রাণ এসে তার নাকে ঠেকছে। সবকিছু আজ ভীষণ আনন্দের হতো, যদি না রিতার সাথে অন্যায়টা হতো। সে আজ এত আনন্দের মাঝ থেকেও নীরস, মনে কোথাও একটা দুশ্চিন্তার আর ভয় কাজ করছে। সাদরাজ রিতার সাথে খারাপ কিছু করবে না তো? তারা এত কিছুর পেছনে কি উদ্দেশ্য কে জানে? রাবিরের একজন কাজিন, বয়সটা হয়তো মিহুলেরই মতো, শালমারি থেকে একটা শাড়ি এনে বলল, ভাবি, মামি বলেছেন এখন শাড়ি চেঞ্জ করে এই শাড়িটা পরার জন্য। তুমি কি শাড়ি পরতে পারো, নাকি আমরা হেল্প করব? না, আমি পারবো। আচ্ছা, আর শাড়ির সাথে এই গহনাগুলোও পরতে বলেছে। ও আচ্ছা। তারা সবকিছু মিহুলকে বুঝিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মিহুল ভেতর থেকে দরজা আটকে দিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। নিজেকে আয়নায় দেখে রিতার কথা মনে পড়ে তার। মেয়েটাও তো এইভাবে বউ সাজতে চেয়েছিল, একটা সুন্দর সুষ্ঠু বিয়ে চেয়েছিল,
কিন্তু কি থেকে কি হয়ে গেল? এমনটা তো না হলেও পারতো। এই সব কিছুর সাথে সাদরাজ রিতাকে কেন জড়ালো? এই মেয়েটার কি দোষ? ওর সাথে এমন অন্যায় না হলেও তো পারতো। মেহুল ওয়াশরুমের দরজা খুলে বাইরে বেরোতেই চমকে যায়। রাবিরও হঠাৎ তাকে দেখে অবাক হয়। মেহুল বুঝতে পারেনি রাবির যে এখন রুমে থাকতে পারে, তাই সে কোনো রকমের শাড়ি পেঁচিয়ে চলে এসেছে, যার দরুন শরীরের অনেক অংশই দৃশ্যমান তার। রাবিরও ব্যাপারটা বুঝতে পারেনি। দরজা লক ছিল, চাবি তো তার কাছে সবসময় থাকে, তাই ঢুকে পড়েছে। ওয়াশরুমে পানির শব্দ শুনে সে বুঝতে পেরেছিল মেহুল ভেতরেই চেঞ্জ করছে, কিন্তু এখন সে মেহুলকে এভাবে দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে। মেহুল লজ্জা পেয়ে আবার ওয়াশরুমে যেতে নিলেই রাবির বলে, আপনি রুমে আসুন, আমি বাইরে যাচ্ছি। সে বাইরে চলে যায়। মেহুল পেছন থেকে ডেকে বলে, নক করা ছাড়া রুমে ঢুকবেন না প্লিজ। ঠিক আছে। রাবির বেরিয়ে যেতেই মেহুল গিয়ে দরজা লক করে দেয়। সবকিছু ঠিকঠাক মতো পড়ে সে দরজা খুলে বাইরে উকি দেয়। রাবির বাইরে নেই, আশেপাশে আর কাউকেই সে দেখতে পায় না। তাই আবার ভেতরে গিয়ে বিছানায় বসে, মাকে কল করে। জানতে পারে রিতার মাকে তিনি ঠিকঠাক মতো বাড়ি পৌঁছে দিয়েছেন, আর রিতার বাবার সাথেও তিনি কথা বলেছেন। ওনারা ভীষণ উদ্বিগ্ন, আর তা তো হবারই কথা, একমাত্র মেয়ে ওনাদের। চিন্তায় চিন্তায় মানুষগুলো অসুস্থ না হয়ে পড়ে। মায়ের সাথে কথা বলে ফোন রাখতেই রাবিরের সেই কাজিন এসে বলে, ভাবি তুমি রেডি? হ্যাঁ। আচ্ছা নিচে চলো, মামি খেতে ডাকছেন। মেয়েটা মিহুলকে নিয়েই নিচে যায়। রাবিরও সেখানেই ছিল। তার নতুন বইয়ের দিকে চোখ পড়ে তার। লাল টুকটুকে একটা শাড়ি পরেছে, মাথায় ঘোমটা টেনে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, তবে অশুভ ঘোমটাটা যেন থাকতেই চাইছে না। রাবিরের চোখে যেন এই মেয়েটা পৃথিবীর সব থেকে সুন্দর নারী, যাকে দেখলে মনে মায়া না বরং নিশা জাগে। রুমে এসে মিহুল প্রথমবারের মতো রাবিরকে টি শার্ট আর ট্রাউজার গায়ে রাখে। রাবিরকে এভাবে দেখে ভীষণ অন্যরকম লাগে। সবসময় একভাবে দেখে আসতে আসতে আজ যেন চোখে তাকে নতুন লাগছে। রাবির তার দিকে চেয়ে বলে, দাঁড়িয়ে আছেন কেন, আসুন। মিহুল ধীর পায়ে এগিয়ে গিয়ে রাবিরের পাশে বসে। রাবির জিজ্ঞেস করে, মন খারাপ? মিহুল মাথা ঝাঁকিয়ে না করে। রাবির পুনরায় বলে, রিতার জন্য দুশ্চিন্তা হচ্ছে তাই না? মিহুল মৃদু সুরে বলে, ওর সাথে অন্যায় হয়েছে। ও তো সিয়ামকে পছন্দ করত। ও কখনোই নিজের ইচ্ছেতে সাজ্জাদ আহমেদকে বিয়ে করবে না। নিশ্চয় ওই লোকটা ওকে ভয় দেখিয়েছে। রিতার সব থেকে দুর্বলতম জায়গা কোনটা? ওনার বাবা মা, তাই না? কিন্তু ওনারা তো আজ পুরোটা দিন আমাদের চোখের সামনেই ছিলেন। তবে সাদরাজ রিতাকে অন্য আর কার ভয় দেখিয়েছে? সেটা তো আমিও বুঝতে পারছি না, আর ওর সাথে কথা না বলে কিছু বুঝতেও পারবো না। আচ্ছা, আপনি এখন শুয়ে পড়ুন। আজ অনেক ধকল গিয়েছে, ঘুমানো প্রয়োজন, নয়তো অসুস্থ হয়ে পড়বেন। এই বলে রাবির উঠতেই মিহুল বলল, আপনি শুবেন না? হ্যাঁ, আসছি, একটা জরুরি কল করতে হবে। আচ্ছা। রাবির বারান্দায় যায়। মিহুল একপাশে গিয়ে শুয়ে পড়ে। রিতা এখন কোথায় আছে, কেমন আছে, কে জানে। রিতার জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে তার। সাদরাজ খারাপ লোক। সে রিতাকে যদি ভালোবেসে বিয়ে করতো তাহলেও কোনো আপত্তি ছিল না, কিন্তু সে তো রিতাকে বিয়ে করেছে খারাপ উদ্দেশ্য নিয়ে, ভালোবেসে না। মিহুল শুয়ে শুয়ে দুহাত কচলাচ্ছে আর ভাবছে যেভাবেই হোক খুব দ্রুত তাকে রিতার সাথে যোগাযোগ করতে হবে। বারান্দা থেকে কথা শেষ করে রাবির রুমে এসে দেখে মিহুল ঘুমিয়ে পড়েছে। তাই সেই রুমের দরজা আটকে লাইট অফ করে তার পাশে এসে বসে। মিহুলের মাথার উপরে হাত রাখতে হুট করে তার মনে পড়ে সে মিহুলের জন্য কিছু একটা এনেছিল, কিন্তু সেটা তো তার আর দেওয়াই হলো না। সে আবার উঠে গিয়ে আলমারি খুলে একটা ছোট্ট বক্স বের করে, তারপর আবার গিয়ে মিহুলের পাশে বসে। সারাদিনের ক্লান্তি শেষে মিহুল এখন বেঘোরে ঘুমোচ্ছে। রাবির সেই বক্স থেকে একটা চেইন সহ পেন্ডেন্ট বের করে আস্তে করে মিহুলের গলায় পুড়িয়ে দেয়। ঘুমের ঘোরে মিহুল কিছু টেরও পায়নি। পড়ানো শেষে রাবির মুচকে হাসে। মিহুলের কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে সেও পাশে শুয়ে পড়ে। ঘুমের মাঝে ভীষণ আলোর ঝাপটা টের পাচ্ছে মিহুল। আরামের ঘুমটা তখন সঙ্গে সঙ্গেই ছুটে যায়। সে তাকিয়ে দেখে চারদিকে রোদে ঝলমল করছে। এত রোদ! রুমের জানালার দরজার সব পর্দা কেউ খুলে দিয়েছে। মিহুল বিরক্ত হয়ে উঠে বসে। ঘড়িতে চেয়ে দেখল কেবল 8টা বাজতে চলল, আর এর মাঝে সূর্যের আলো যেন পুরো রুমকে গিলে খাচ্ছে। মিহুল পাশে তাকিয়ে দেখে রাবির নেই। রাবির যে সকাল সকাল উঠে সে জানে, তাই সেও তখন ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। বেসিনের সামনে দাঁড়িয়ে দাঁত মাজতে মাজতে হঠাৎ তার গলার দিকে চোখ যায়। চেইনের মতো কিছু একটা দেখে টান দিতে একটা পেন্ডেন্ট সামনের দিকে আসে, যেটা দেখে মিহুল খুব অবাক হয়। আয়নায় যেভাবে এটা চিকচিক করছে মনে হচ্ছে ডায়মন্ড। সে তখন বুঝতে পারে এটা রাবির নিশ্চয়ই কাল রাতে ঘুমের মধ্যে তাকে পরিয়ে দিয়েছিল। সে মুচকি হাসে। মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়।
শাড়িটা এলোমেলো হয়ে আছে, সেটা ঠিক করে, চুল বাঁধে। গলার পেন্ডেন্টটা যেন বারবার তার নজর কাটছে। সুন্দর লাগছে জিনিসটা। মেহুল তারপর নিচে যায়। তখনও বাসার কেউ ওঠেনি, খালি কাজের খালারা ছাড়া। মেহুল ড্রয়িং রুমে যেতেই রাবির তখন মেইন দরজা খুলে ভেতরে ঢোকে। রাবিরকে দেখে মেহুল দাঁড়ায়। রাবির ঘেমে গিয়ে একাকার হয়ে গেছে। গলায় ঝুলানোর মাঝারি সাইজের টাওয়ালটা দিয়ে ঘাম মুছছে। মেহুলকে দেখে সে মুচকি হেসে বলে। গুড মর্নিং। মেহুলও হেসে বলে। গুড মর্নিং। রাবির এগিয়ে আসে, জিজ্ঞেস করে, এত তাড়াতাড়ি উঠে পড়লেন যে? যাওয়ার সময় এভাবে ওঠার ব্যবস্থা করে দিয়ে গেলে কি আর ঘুমানো যায়? আপনার রুমে আমার রোদ আসে। রাবির হাসে, বলে, যাক, তাহলে আমাকে আর কষ্ট করে রাখতে হয়নি। আচ্ছা, আপনি আসুন, আমি গিয়ে ফ্রেশ হচ্ছি। রাবির যাওয়ার সময় মেহুল জিজ্ঞেস করে, চা খাবেন নাকি কফি? কফি? আচ্ছা। মেহুল রান্নাঘরে গিয়ে দেখে খালা কাজ করছেন। মেহুল ওনার দিকে চেয়ে বলে, খালা, আমাকে একটু কফি পাউডার, দুধ আর চিনির বয়ামটা বের করে দাও তো, আমি কফি বানাবো। খালা উঠে দাঁড়ালেন, বললেন, না না ছোট খালা, আপনার বানাইতে হইতো না, আপনি কন, আমি করে দিতেছি। না খালা, তুমি তোমার কাজ করো, আমি রাবিরের জন্য নিজের হাতে কফি বানাবো। খালা তখন এসে বললেন, ওহ আচ্ছা, ভালোবাসা বানাইবেন, দাঁড়ান আমি সব বের করে দেই। মেহুল কফির মগগুলো হাতে নিয়ে বারান্দায় যায়। রাবির গোসল করে বেরিয়েছে মাত্র, বারান্দায় দাঁড়িয়ে মাথা মুছছিল। মেহুল তার দিকে একটা কফির মগ এগিয়ে দিয়ে বলল, আপনার কফি। রাবি টাওয়ালটা নেড়ে দিয়ে কফির মগটা হাতে নেয়। তারপর সে এক সিপ খেয়ে বলে, মেবি চিনিটা একটু কম হয়েছে, আমি আর একটু চিনি দিয়ে খাই। মেহুল তখন রাবিরের দিকে কপাল কুঁচকে তাকালো। সে মনে মনে অন্য কিছু ভাবলো। তারপর রাবিরকে বলল, দেখি। রাবিরের হাত থেকে কফির মগ নিয়ে সেও এক সিপ খেলো। বলল, ঠিকই তো আছে। রাবির তখন বলল, আপনি হয়তো কম চিনি খান, তাই আপনার জন্য এটা ঠিক আছে, তবে আমার কফিতে একটু বেশি চিনি লাগে। মেহুল জিজ্ঞেস করলো, এখন দিয়ে আনবো? না থাক, এখন আর কষ্ট করে নিচে নামতে হবে না। এই বলে সে মেহুলের কাছ থেকে কফির মগটা নিয়ে খেতে আরম্ভ করে। মেহুল তার দিকে কপাল কুঁচকে চেয়েই থাকে। রাবির চেয়ে বলল, কি হলো, আপনি খাচ্ছেন না কেন? কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তো। মেহুল মুখ কালো করে অন্যদিকে তাকায়। কোথায় সে ভেবেছিল সে কফিতে চুমুক দেওয়ার পর রাবির বলবে, আপনার ঠোঁটের ছোঁয়াতে আমার কফি মিষ্টি হয়ে গিয়েছে, আমার আর মিষ্টি লাগবে না। তা না, সে কিছু না বলে এই কফিটাই গিলে খাচ্ছে, নিরামিষ কোথাকার। কফি খাওয়া শেষ করে মেহুলের মগটা রাবিরের হাত থেকে নিয়ে চলে যেতে নিলে রাবির তাকে আবার ডেকে ওঠে। মেহুল। মেহুল চেয়ে বলে, কি? আপনার কাছ থেকে নেয়ার পর কফিটা মিষ্টি হয়ে গেল কি করে বলুন তো? মেহুল ভ্রু কুচকায় সঙ্গে সঙ্গে। রাবির ভ্রু নাচিয়ে বলে, কি হলো বলুন। মেহুল নাক ফুলিয়ে বলে, জানি না। এ বলে সে দ্রুত নিচে নেমে যায়। আর রাবির তখন তার যাওয়া দেখে শব্দ করে হেসে ওঠে। রীতা বিছানা ছেড়ে উঠতে পারছে না, মাথায় প্রচন্ড ব্যথা তার। চোখ মেলে তাকিয়ে যেন সবকিছু ঝাপসা দেখছে। তাও কোনো রকমে চোখ খুলে চাইল। সেই দেখলো একটা বয়স্ক মহিলা তার দিকে হা করে চেয়ে আছে। সে বুঝতে পারলো না প্রথমে, পরে নিজের দিকে তাকাতেই লজ্জা পেয়ে ওড়না গায়ে জড়িয়ে নিল। কোনো রকমে উঠে বসলো। মহিলাটা বলল, ম্যাডাম, আপনার কফি। স্যার কইছে নিচে গিয়ে নাস্তা করতেন, আর আপনার জামা কাপড় সহ যা যা লাগবো সব আলমারিতে আছে। রীতা ঢোক গিলল, কাঁপা কাঁপা গলায় বলল, একটু পানি দেবেন? মহিলাটা একটা পানির গ্লাস তার দিকে এগিয়ে দিল। রীতা ঠকঠক করে পুরো গ্লাসের পানি শেষ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। মহিলাটাকে বলল, ওই লোকটা কোথায়? মহিলাটা ভ্রু কুচকে বলে, কোন লোকটা? সাদরাজ আহমেদ। মহিলা হেসে বলে, ওমা, লোকটা কি? উনি তো আপনার স্বামী লাগেন। রীতা চেঁচিয়ে বলল, আমি মরে গেলে ওই লোকটাকে আমার স্বামী হিসেবে মেনে নেব না, জানোয়ার একটা। মহিলাটা ভয়ে তার মুখ চেপে ধরে, বলে, চুপ চুপ, কি কন এডি? এই বাড়ির দেওয়ালেরও কান আছে, স্যারের কানে গেলে স্যার মাইরা ফেলবো। রীতা তখন শব্দ করে কেঁদে উঠল। ফুপাতে ফুপাতে বলল, ওই লোকটার সাথে থাকার চেয়ে মরে যাওয়াও ভালো। ওই লোকটা মানুষ না, মানুষ হলে উনি কখনোই আমার সাথে এমনটা করতেন না। মহিলাটা বলল,
এইটা তো স্বামীর ভালোবাসা। রীতা চেঁচিয়ে বলে, এটা ভালোবাসা না, এটা ভালোবাসা না, এটা লোভ। নারীর শরীরের প্রতি পুরুষের লোভ। এই লোভ আর যাই হোক ভালোবাসার মতো পবিত্র জিনিস হতে পারে না। রাবি নাস্তা খেয়ে কোনো একটা কাজে বেরিয়ে যায় আর মেহুল নাস্তা খেয়ে তার রুমে চলে আসে। বিছানায় বসে ফোনটা হাতে নেয় রীতাকে কল করার উদ্দেশ্যে, কিন্তু রীতার নাম্বারে কল করে দেখে তার নাম্বার এখনো বন্ধ বলছে। মেহুল এবার চিন্তায় পড়ে ভাবে, নাম্বার বন্ধ থাকলে রীতার সাথে যোগাযোগ করবে কি করে? এছাড়া তো আর কোনো উপায়ও পাচ্ছে না সে। মেহুল রুমে এই নিয়েই দুশ্চিন্তা করছিল। তখন তার শাশুড়ি মা এলেন। তিনি এসে বললেন, মেহুল, গোসল সেরে তৈরি হয়ে নাও, পাড়া প্রতিবেশীরা সবাই তোমাকে দেখতে আসবেন। ব্যাপারটা মেহুলের কাছে খুব বিরক্তিকর হলেও সে মুখে হাসির রেখা টেনে বলল। আচ্ছা মা। তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। মেহুল দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। আমি কিছু খাবো না। না খাইলে সাহেব বকবেন। বকলে বকবে, আমি খাবো না বললাম তো। নিয়ে যান এগুলো। মা গো, এমন কইরেন না। আপনি না খাইলে সাহেব আমারে শাস্তি দিবেন। দয়া কইরা এইটুকু খাইয়ে ফেলেন। রীতা চোখ মুখ কুঁচকে বলল, আচ্ছা এই লোকটা এত খারাপ কেন? ওনার মধ্যে কি ন্যূনতম বিবেক নেই? এত খারাপ একটা মানুষ হয় কি করে? মধ্যবয়স্কা মহিলাটা হাসলেন। তিনি হাসলে তার পান খাওয়া লাল দাঁতগুলো কুৎসিত লাগে। তিনি বললেন, মানুষ এমনি এমনি খারাপ হয় না, মানুষের খারাপ বানানো হয়। জানেন তো, প্রত্যেক মানুষের সাথেই একটা শয়তান থাকে যে সারাটা দিন খালি চিন্তা করে কেমনে মানুষের খারাপ বানাইবো। আর সেই মানুষ যদি একবার শয়তানের ধোকায় পইরা যায় তাইলেই শেষ। আর সেই মানুষের তখন খারাপ হওয়ার থেকে কেউ বাঁচাতে পারে না, বুঝছেন? রীতা তাচ্ছিল্যের সুরে হেসে বলে, খালা, আপনার ওই সাহেবকে দেখে বোধহয় শয়তানও মনে মনে ভাবে এই মানুষটা দেখি তার থেকেও বড় শয়তান। খালা আবারও হাসলেন, বললেন, আপনি বোঝেন নাই কিছু। থাক, আপনি খাইয়ে লন। আমি খাবো না খালা, নিয়ে যান এগুলো। না খাইলে শক্তি কই পাইবেন? খাইতে হইব, শরীরে শক্তি করতে হইব, তাইলেই না লড়াই করতে পারবেন। শক্তি ছাড়া কেমনে দাঁড়াবেন? লড়াই কার সাথে? সাদরাজ আহমেদের সাথে? আপনার মনে হয় আমার মতো একটা মেয়ে ওই সাদরাজ আহমেদের সাথে লড়াই করে পারবে? কখনোই না। খালা নিচে পা ছড়িয়ে বসলেন। রীতা বলল, নিচে বসলেন কেন? ওপরেই বসুন। না, শুনেন একটা কথা। মাইয়া মানুষের সব থেকে বড় শক্তি কি জানেন? রীতা কপাল কুঁচকে বলল, কি? ভালোবাসা। ভালোবাসা? রীতা অবাক হয়। খালা বলে, হ, ভালোবাসা। জানেন, মাইয়া মানুষের ভালোবাসার অনেক ক্ষমতা। আপনি চিন্তাও করতে পারবেন না এই ভালোবাসা কি করতে পারে। মাইয়া মানুষ তার এই ভালোবাসার অস্ত্র দিয়া নিজের সব থেকে বড় শত্রুরেও অনায়াসে খুন করতে পারে। এই ভালোবাসা অনেক শক্তিশালী। রীতা তপ্ত শ্বাস ছেড়ে বলে, এই ভালোবাসা দিয়ে আমি কি করব? খুন করবেন? রীতা বিস্ফোরিত চোখে চেয়ে বলে, খুন করব? কাকে? সাদরাজ আহমেদ। রীতা জিভ দিয়ে ঠোঁট ভেজায়, সময় নিয়ে বলে, আপনি ঘুরে ফিরে এখন এটা বলতে চাইছেন যে আমাকে এখন সাদরাজ আহমেদকে ভালোবাসতে হবে? হ, হেডাই। বেঁচে থাকতে এটা আমার জন্য সম্ভব না। আরে খালা, আপনি দেখি কিছুই বুঝেন না। খালা, মাথা ধরেছ খুব। আমি এখন কিছু বুঝতে চাই না। তুমি এইসব নিয়ে যাও এখান থেকে। খালা গো, আমি তো আপনার ভালোর জন্যই কইতেছিলাম, ভালোবাসা দিয়া সব সম্ভব। আপনারে তখন কইলাম না, মানুষ এমনিই খারাপ হয় না, তারে খারাপ বানানো হয়। এমনিতেই আমাগো সাহেব জন্ম থেকেই কেউ খারাপ হইয়া জন্মায় না, শয়তান খারাপ বানায়। আর আপনি যদি আপনার ভালোবাসা দিয়ে একবার সাহেবের মনরে ভুলাইতে পারেন, তাইলেই দেখবেন চারদিকে কত সুখ আর কত শান্তি। আমার কথাটা মাথায় রাখেন খালা, আর খানারই খাইয়া ফেলেন। আমি নিচে যাই, আমার অনেক কাজ। খালা চলে গেলেন। রীতা মুখ ভার করে বসে থাকলেও বেশিক্ষণ খাবার না খেয়ে থাকতে পারল না। কাল রাতেও সে কিছু খায়নি। খুব খিদে পেয়েছে, তাই আর রাগ না দেখিয়ে চুপচাপ খাবারটা খেয়েই নিল সে।
খাবার খাওয়ার মাঝে খালার বলা কথাগুলো মাথায় বাঁচতে লাগলো তার। সাদরাজ আহমেদ এমনিতে খারাপ হননি, তাকে খারাপ বানানো হয়েছে। আর সে কি আদৌ কোনোদিন তাকে ভালোবাসতে পারবে? না, কোনোদিনই না। তার মনে তো এখনো শুধু সিয়াম। সে তাকে ছাড়া অন্য আর কাউকে নিয়ে ভাবতে পারবে না। ওই সাদরাজ আহমেদকে ভুলেও না। যেভাবেই হোক সেখান থেকে পালাবে। রীতা খেয়ে আস্তে করে দরজা খুলে বাইরে বের হলো। উপরের তলায় কেউ নেই, সেদিক ওদিক ভালোভাবে খেয়াল করলো। তারপর সিঁড়ির কাছে যেতেই নিচে কাজের লোকদের দেখলো, তারা মোছামুছি করছেন। রীতা আর নিচে নামলো না। তার ফোনটাও সে কোথাও খুঁজে পাচ্ছে না। সাদরাজ আহমেদ এটা কোথায় রেখেছে কে জানে। রীতা এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা রুমে যায়। রুমটা একটু অন্ধকার ছিল, তাই সে লাইটের সুইচ খুঁজে বের করে লাইট জ্বালায়। রুমে আলো আসতেই সে দেখে রুমটা বেশ অগোছালো। অনেকগুলো ফাইল এখানে স্তূপ করে রাখা, কিছু ভাঙা ফার্নিচার আছে, আর কিছু ময়লা কাপড় চোপড়, অনেকটা স্টোর রুমের মতো। রীতার কি মনে হলো সে এই রুমে বিভিন্ন জিনিস নাড়িয়ে চাড়িয়ে দেখতে লাগলো তার ফোনটা আছে কিনা, কিন্তু মোবাইলটা সে কোথাও পায় না। পরে একটা ভাঙা কাভার্ড খুলেছে, সেখানে ড্রয়ার গুলো খুলে দেখে ভেতরে আছে কিনা, তবে সেখানেও কিছু ফাইল ছাড়া আর কিছু পায়নি। তবে তখন আরেকটা জিনিস হঠাৎ তার চোখে পড়লো, একটা ছবি। সে ফাইলের নিচ থেকে ছবিটা বের করলো। খুব ময়লা পড়ে আছে বিধায় ছবিটা কার বোঝা যাচ্ছে না। সে ছবিটা তার ওড়না দিয়ে পরিষ্কার করে। যদিও মানুষগুলোর মুখ স্পষ্ট না, তাও সে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করে। ছবির মধ্যে সাদরাজকে সে চিনতে পারে। অনেক আগের ছবি হয়তো সাদরাজকে, তাই এই ছবিতে অন্যরকম লাগছে। তবে তার পাশে আরেকটা ছেলে দাঁড়ানো, যার কাঁধে হাত রেখে সাদরাজ চমৎকার ভাবে হেসে আছে। ওই ছেলেটা কে রীতার খুব চেনা চেনা লাগে। চেহারাটা খুব পরিচিত তার। কে হতে পারে ভাবতে ভাবতে হুট করে তার মনে হয়, আরে এটা তো রাবির ভাইয়া। সে চমকে যায়। হ্যাঁ, এটা রাবির। তখন রাবিরের দাড়ি ছিল না, একদম ক্লিন শেভ ছিল বলে প্রথমে বোঝা যাচ্ছিল না। আশ্চর্য, ওনারা দুজন এভাবে করে ছবি তুলেছেন, দুজনের মুখে চওড়া হাসি, যেন একজন অন্যজনের ভীষণ আপন। রীতা ব্যাপারটা বুঝতে পারে না, তাই সে ছবিটা নিয়ে দ্রুত নিচে নামে। খালাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে যায়। খালাকে জিজ্ঞেস করে, খালা, এই ছবিতে এই ছেলে দুজনকে? খালা ছবিটা হাতে নিয়ে ভালো করে দেখে, পরে হেসে বলে, চিনতে পারেন নাই? না। আপনার স্বামী গো মা। আর সাদরাজের সাথের জনকে? খালা হাসলেন, বললেন, উনি তো আপনার স্বামীর খুব কাছের মানুষ। কে খালা বলেন? রাব্বির খান। রীতা অবাক হয়ে আবার ছবিটা দেখে, জিজ্ঞাসা করে, ওনারা এই ছবি কখন তুলেছেন? এটা অনেক আগের ছবি, ওনারা তখন ভার্সিটিতে পড়তেন। আচ্ছা, ওনারা কি দুজন বন্ধু ছিলেন? খালি বন্ধু না, একজন অন্য জনের জানের জিগার আছিল। আহা, কি যে ভালোবাসতো একজন অন্যজনরে। রীতা অবাক হয়ে বলল, তাহলে ওনাদের মধ্যে এত শত্রুতা তৈরি হলো কিভাবে? এখন তো ওনারা একজন অন্যজনকে দু চোখেও সহ্য করতে পারে না। কেমনে পারলো? আমি কইছিলাম না, মানুষের দিয়ে সব ভুল কাজ করায় শয়তান। ওনাদের মাঝেও শয়তান আছিল। শয়তান আইয়া ওনাদের সুন্দর সম্পর্কটারে ধ্বংস কইরা ফেলছে। খালা, আপনি আমাকে সব খুলে বলুন না। রীতা অস্থির হয়ে পড়ে। খালা বলে, হে তো অনেক বড় ইতিহাস, এখন আমার অনেক কাজ, পরে কমো। রীতার বিস্ময় যেন এখনো কাটছেই না। শাহরাজ আর রাবির একসময় বন্ধু ছিল? রীতার এই মুহূর্তে মিহুলের সাথে কথা বলাটা খুব দরকার, কিন্তু সে তো তার ফোনটাও খুঁজে পাচ্ছে না। পরে অনেকক্ষণ ভেবে তার মনে হলো খালার কাছেও তো ফোন থাকতে পারে, একবার খালার কাছে যাওয়া উচিত। তাই সে আবার রান্নাঘরে যায়। খালাকে গিয়ে জিজ্ঞেস করে, খালা, তোমার কাছে কি ফোন আছে? খালা বলেন, না খালা। রীতা কপাল কুঁচকে জিজ্ঞেস করে, কারো কাছে কি কোনো ফোনও নেই? খালা বলে ওঠেন, না খালা, এই বাড়ির কারো কাছে কোনো ফোন নাই। এই বাড়ির কোনো কাজের লোকের কাছে ফোন থাকা নিষেধ, সাহেব বারণ করছেন। রীতা বিরক্ত হয়ে বলে, আপনার সাহেবের দেখছি সবকিছুতেই সমস্যা। উফ, আমার ফোনটাও কোথায় রেখেছে কে জানে। খালা তখন জিজ্ঞেস করলেন, ফোন দিয়া কি আপনার বান্ধবীর লগে কথা কইবেন? রীতা অবাক হয়েছেই বলে, আপনি কি করে জানলেন? খালা হেসে বললেন,
আমি সব জানি। শুনেন খালা, আপাতত আপনি কারোর লগেই যোগাযোগ করতে পারবেন না। আপনার এখন কাজ হয়েছে সাহেবের মন গলানো। এই কাজ যত তাড়াতাড়ি করতে পারবেন ততই তাড়াতাড়ি আপনি সব সমস্যার সমাধান পাইয়া যাবেন, বুঝছেন নি? রীতা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিন্তু আমি ওই লোকের মন কিভাবে করাবো? ওই লোকটাকে তো আমার সহ্যই হয় না। সহ না হইলেও সহ করতে হইব। উনি আপনার স্বামী, এটা তো আর ভুললে চলবো না। রীতার বিরক্ত হয়ে বলল, তা জানি, আল্লাহ আমার ভাগ্য যে এইভাবে এই লোকের সাথে জুড়ে দেবে সেটা আমি জীবনে কল্পনাও করিনি। খালা, মানুষের জীবনে যে কত চমক হয় আপনি বুঝতেও না কিভাবে কি হইয়া যাইব। খালি সব দেখবেন আর চমকাইবেন, এটাই তো জীবন। আমাদের জীবনের এই নিয়ম মানতেই হইব, কিছু করার নাই খালা। হ্যাঁ সেটাই, এখন তো সব মেনে নিতেই হবে। যাকে বিষের মতো লাগতো এখন থেকে তাকে মধুর মতো ভালোবাসতে হবে। আশ্চর্য জীবন। মেয়ে তো সব দিক দিয়ে ঠিক আছে, খালি নাকটা একটু বোচা, তাই না? পাশের মহিলাটাও মাথা ঝাঁকায়, আর সেই মুহূর্তেই তাদের সে কথাটা রাবিরের কানে চলে যায়। সে সবেই বাসায় ঢুকেছে, ড্রয়িং রুমে যে এখন এত মানুষ থাকবে আগে ভাবেনি। আর এসে এমন একটা কথা শোনা মাত্রই মেজাজ বিগড়ে গেল তার। সামনের সোফায় দেখলো মেহুল মাথায় বড় ঘোমটা টেনে পুতুলের মতো বসে আছে, আর তার মা সবার সাথেই কথা বলছেন আর নাস্তা বিনিময় করছেন। রাবির চোখ মুখ কুঁচকে সামনে এগিয়ে যায়, নিজেকে শান্ত রাখার চেষ্টা করেই বলে, মা, আমার ওয়াইফ কোনো পুতুল না যে ওনাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে সবার সামনে প্রদর্শনীতে বসতে হবে। আর ওনাকে দেখার ইচ্ছে সবার আছে বলেই কিন্তু আমি কালকে রিসেপশনটা রেখেছিলাম। আজ এমন বাড়িতে ডেকে এনে হই হুল্লোড় করার কোনো মানে ছিল না। মেহুল, উঠুন, আমার সাথে রুমে চলুন। মেহুল হাঁ করে চেয়ে থাকে। রাবির ঘুরে আবার সেই মহিলাগুলোর দিকে চেয়ে বলে, সৃষ্টিকর্তা কাউকেই নিখুঁতভাবে সৃষ্টি করেননি, সবার মাঝেই কোনো না কোনো খুঁত দিয়েছেন যেন মানুষ অহংকারী না হয়ে যায়। তাই ভবিষ্যতে অন্য কারো খুঁত বের করার আগে নিজের দিকে তাকাবেন। আপনি আমি কেউই কিন্তু একদম পারফেক্ট মানুষ নই। তারপর সে আবার মেহুলের দিকে চেয়ে বলে, কি হলো মেহুল, আপনি এখনো বসে আছেন কেন? আসুন। মেহুল তার শাশুড়ি মায়ের দিকে চাইল। শাশুড়ি মা মুখ কালো করে বললেন, যাও। মেহুল তখন উঠে রাবিরের পেছন পেছন উপরে চলে যায়। আর তারা যেতেই উপস্থিত মহিলারা নানান কথা বলতে আরম্ভ করেন। একজন রাবিরের মাকে উদ্দেশ্য করে বললেন, ভাবি, এসব কি? বিয়ে হয়েছে 1 বছরও হয়নি, ছেলে দেখছি এখনই বউয়ের আঁচলের তলায় চলে গিয়েছে। আপনার অমন স্ট্রিক্ট ছেলেই যদি এমন বউ পাগল হয় তবে আমাদের ছেলেদের কি অবস্থা হবে? আমার তো রাবিরকে দেখে এখন ছেলে বিয়ে দেওয়ার ইচ্ছেটাই মরে গিয়েছে। আরেকজন তখন তাল মিলিয়ে বললেন, হ্যাঁ ভাবি, আর আপনিও কিছু বললেন না কেন? রবিনের বউ বলেছে কি আমরা একটু দেখতেও পারবো না? এত ইগোর ওর ব্যাপারে কিন্তু আমরা ভীষণ অপমানিত হচ্ছি। রাবিরের মা জোরপূর্বক হাসলেন, বললেন, কিছু মনে করবেন না, আজকালকার ছেলে তো একটু তো বউর পাগল হবেই, এটাই তো স্বাভাবিক, তাই না? আর আমার ছেলের যথেষ্ট বিবেক বুদ্ধি আছে, ও ওর নিজের বুদ্ধিতেই সবকিছু করে, ওকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। আবার আরেকজন বললেন, তাও ভাবি ছেলেকে একটু চোখে চোখে রাখবেন, যতদিন পারেন নিজের আড়ালে বেঁধে রাখবেন। আর শোনেন, ছেলেকে আর ছেলে বউকে বেড়াতে দাঁড়াতে বাচ্চা নিতে, তাতে হবে কি বাচ্চা হওয়ার পর দুজনেই বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তখন ছেলে বউ আর ছেলেকে এত সময় দিতে পারবে না। আর ছেলেকে যত কম সময় দিতেন আপনার নামে কান পড়া দেবে ও কম হবে, তাতে আপনাদের লাভ। ভাবি কথাটা ভেবে দেখবেন কিন্তু। আপনি তো এভাবে না বললেও পারতেন। কোথায় কিভাবে কথা বলতে হয় সেটা আমি জানি মেহুল। রেগে যাচ্ছেন কেন? আমি তো মায়ের কথা ভেবেই বলছিলাম। মা বুঝে, তবে ওনার মাথাটা উল্টিয়ে ফেলে এই মহিলাগুলো। যত সমাজ কুপি কথাবার্তা, আমার এই মহিলাগুলোকে একদমই পছন্দ না। কথা বলেই রাবির পাঞ্জাবি খুলে একটা টি শার্ট গায়ে দেয়। সে ফাঁকে মেহুল তার ফর্সা শরীরের খানিক অংশ দেখতে পায়। রাবিরের চোখে চোখ পড়তে সে মাথা নুয়ে ফেলে। রাবির বিছানায় গিয়ে বসে, মিহি সুরে বলে, নিজের হাজবেন্ডকে দেখার মাঝে কোনো অন্যায় নেই, আপনি দেখতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। মেহুল কপাল কুঁচকে বলল, আমি আপনাকে দেখেছিলাম না। আর আপনি কিছু খাবেন? শরবত, চা বা পানি?
হ্যাঁ, গলাটা শুকিয়ে গিয়েছে, পিপাসাও লেগেছে খুব। কি খাবেন? শরবত বানিয়ে আনবো? রাবির তার কথা শুনে তার দিকে তাকায়। আশ্চর্য, মেয়েটা সবসময় লাল শাড়ি কেন পরে? আর ঠোঁটে এত কড়া করে লাল লিপস্টিক দিতেই বা কি বলেছে? একটা স্বাধীন মুখে ওই একজোড়া লাল ঠোঁটকে এত কেন মোহনীয় লাগতে হবে? রাবিরের যে পিপাসা বাড়ছে, রাবিরের চোখের দৃষ্টি যেন মিহুল বুঝতে পারে। তাই সে ঢোক গিলে জিজ্ঞেস করে,